হুম, ল্যাবেটে তো আমাদেরকে প্রতিবন্ধীর মতো বানিয়ে ফেলছে। এরকম তো ছিলাম না ভাই। আমি আমি অনেক ভালোই ছিলাম। যখন সুস্থ ছিল বসুন্ধরা সিটিতে যখন কাজ করতো তখন আমি অনেক ভালোই ছিলাম, এরকম পাগলের মতো ছিলাম না। ওনারা আজকে আমাদেরকে প্রতিবন্ধীর মতো বানিয়ে রাখছে, আমার বাচ্চা দুইটার জীবনটা নষ্ট করে ফেলতেছে। ল্যাবেটে যদি আমাকে কিছু না করে তাইলে বলেন আমাদেরকে বিষ দিতে যে আমরা চারজন একসাথে খেয়ে মরে যাই। আমাদের এরকম বাচ্চার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমরা এটা কেমন বাচ্চা বাঁচতেছি যে কোনো তার কোনো বাবা মা নাই। আমরা জানি না কেমন বাচ্চা এটা। এরকম ভাবে বাঁচি নাই কখনো। এই যে এই জীবনটা আমরা যে করতেছি এর মতো কষ্টের কিছু নাই আর। আল্লাহ, সারা রাত দিন 24 ঘন্টা চিল্লা চিল্লিয়ে আল্লাহ, ঘুম নাই, ব্যথায় অস্থিরতা। আল্লাহ। আপনাদের এই একটাই ঘর? জি। ও, এখানে আপনারা আমরা তো ঘুমান? একটাই চালাইতে আমার কষ্ট, আমি আরেকটা কিভাবে নিব? আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ল্যাব এইডের ভুল চিকিৎসায় খুব শোচনীয় একটা অবস্থা ইউসুফ ভাইয়ের বাসায়। এটা আমরা ভিডিওর মাধ্যমে এর আগে এনেছিলাম, আপনারা দেখেছেন, এবং এর প্রেক্ষিতে আদালতে আবেদন করা হয়, রিট করা হয় যে ক্ষতিপূরণের জন্য। ওনাকে কিডনির অপারেশন করার পরিবর্তে ভুল অপারেশন করেছিল এবং তার ফলে ওনার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে ওনাকে আবার পুনরায় অপারেশন করা হয়। তো এই ভুল চিকিৎসার ফলে আজকে উনি এখানে শয্যাগত, এবং ওনার পেট ফুলে গিয়েছে, আরও অনেক ধরনের শারীরিক অসুস্থতা। ঠিক কতদিন বাঁচবে আমরা জানি না। আমরা ক্ষতিপূরণে আবেদন করেছি। এখানে বিজ্ঞ আইনজীবী ইখলাসউদ্দিন ভূঁইয়া স্যার আছে, তিনিই বিনা খরচে এই রিটের দায়িত্ব নিয়েছেন এবং তিনি এটা দেখভাল করছেন। আমরা তার কাছ থেকে শুনবো। স্যার, এটা তো স্যার অনেক দিন হয়ে যাচ্ছে এবং রোগীর অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি দেখছেন স্যার, এখানে সে তার পেট ফুলে গেছে বা কি অবস্থা দেখছেন স্যার। এখন এই বিষয়ে অগ্রগতি কতটুকু একটু যদি বলতেন। ধন্যবাদ তারেককে। আমরা এই বিষয়টা নিয়ে গত 31 জানুয়ারি 2024 তারিখে আমরা মহামান্য হাইকোর্টে রিটটি করেছিলাম। সেখানে বলেছিলাম যে এই যে আজকে যে ইউসুফ মজুমদার প্রফেসর শাকিল এর দুই কিডনি নষ্ট করে ফেলেছে। ল্যাবের ডাক্তার হারুন রশিদ সাহেব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। আদালত সেই দিন বিজ্ঞ বিচারপতি জনাব কামরুল কাদের, বিচারপতি জনাব খিজির হায়াতে বেঞ্চ তাকে এটা নির্দেশ দিয়েছিল 1 কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি টিজি হেলথকে বলেছে 2 মাসের মধ্যে একটা কমিটি করে এটা অগ্রগতি সম্পর্কে জানানোর জন্য, কিন্তু আদালত এখনও ডিজি হেলথ কিছু করে নাই। তো আমি আজকে দেখতে আসছি, তার ওয়াইফ এবং ফোন করলো, তার স্ত্রী ফোন করলো যে আমার রুগীর খুব খারাপ অবস্থা। আর তারকে জানাইলাম, সেও আসছে। আমরা ওনার বাসায় আসছি দেখার জন্য। এসে দেখলাম আসলে এই যে অবস্থা, সে কখন যে মৃত্যুবরণ করে মারা যায় তারও কিন্তু বলতে পারছি না। আমার দুঃখ প্রকাশ করছি এই জন্য, আদালতের যে দীর্ঘসূত্রিতা, এই আদালত সময় মানুষ যায় অতি দ্রুত একটা একটা বিচার পাওয়ার জন্য, কিন্তু সেটা দেখা যায় 31 জানুয়ারি 2024 আমি পরের দিনই আমি দিয়েছি, যে রিকুইজিশন দিয়েছি, বিভিন্ন জায়গায় যে দিতে হয় যে নিয়মকানুন অনুযায়ী সেটা দিয়েছি, কিন্তু তারপরেও এখনও কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। তাছাড়া কোনো কর্তৃপক্ষ, ল্যাবের কর্তৃপক্ষ এমন একটা প্রয়োজন মনে করে নাই এই রুগীটার সম্পর্কে একটা খোঁজখবর নেওয়ার জন্য। অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত দুঃখজনক এই জন্য বলছি যে এইভাবে একটা ভুল চিকিৎসার কারণে একটা রুগী আজকে মৃত্যু পদযাত্রী, দুটো বাচ্চা আছে। তো মহামান্য হাইকোর্টে আমরা বলেছি, হাই সন্তুষ্টি রুল জারি করেছেন এবং বলছেন যে এটা রিপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আমরা আজকে দুঃখ প্রকাশ করছি যে আদালতে আমি আগামীকাল অবশ্যই সেই আদালতে আমি মেনশন করে বলবো যে আমি দেখে আসছি রুগীর অবস্থা খুব খারাপ, যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, পাশাপাশিভাবে ক্ষতিপূরণটা যেন অতি দ্রুত তার দেওয়া হয়। ধন্যবাদ। আগামীকালকে এই আদালতে এটা মেনশন করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি করবো ইনশাল্লাহ। ও, আগামীকালকে মেনশন করলে এটা কি শুনানি হওয়ার সম্ভাবনা আছে? আদালত কি বলে দেখি, মেনশন করবো, আদালত তার অবস্থা জানাবো যে আমি নিজে গিয়েছিলাম এবং সাথে অনেক যে বিষয়টা আমি দেখছি, এবং সেখানে দেখলাম যে সে অবস্থা খুবই খারাপ। আর তার এমন নাই যে টাকা পয়সা যেমন নাই বড় চিকিৎসা করতে পারবে, তাও কিন্তু না। যা ছিল সব শেষ করে ফেলছে। 7 লক্ষ টাকা নিয়ে তাই ভুল চিকিৎসার কারণে সে আজকে কোনো টাকা পয়সাই নাই যে চিকিৎসা করবে। তাই মানুষ হেল্প করে, আমরাও 10 মিনিট করি। এটা তো তার ইয়েতে আসছে না, তার বড় চিকিৎসার দরকার। 2টা কিডনি তার পরিবর্তন করতে হবে। তাই আমি আশা করি কালকে আদালতে নজর আমি দিব, পরবর্তী পর্যায়ে চেষ্টা করবো অতি দ্রুত যেন তার কিছু সাহায্য করা যায় কিনা, কী করা যায় সেটা আমি আদালতকে জানাবো, পরবর্তী পর্যায়ে যেন ওনার ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। জি, আপনি কেমন আছেন এখন কথা বলতে পারবেন? ওনার অবস্থা ভালো না। উনি যে কখন কি হয় সেটা উপরালাই ভালো জানে। আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন রাস্তায়, ওনার পিছনে সব শেষ। আমার 40 লক্ষ টাকার মতো শেষ, জায়গা সম্পদ যা ছিল এক ল্যাবেটের কারণে।
ল্যাবেটের কারণে আজকে আমাকে এই পরিণতি। আমরা এই যে আদালত যেন ল্যাবেটের এই ব্যাপারটা যেন আমাদের এই অসহায় পরিবারটার পাশে যেন আসে আর দেখে ওনারা। আমি আমার 2টা বাচ্চা নিয়ে কি করব বলেন? 2টা বাচ্চাই ছোট ছোট, এমন না যে একটা বাচ্চা বড়। আমি নিজেও কোনো কাজ করতে পারতেছি না, রোগীর এই অবস্থা থেকে কারো কাছে আমার কেউ নাই ধুয়ে যাওয়ার মতো। এখন আল্লাহ, আমাদের পাশে আল্লাহ ছাড়া কেউ নাই। আপনার ছেলে মেয়ে জি, আমার ছেলে মেয়ে, আমার ছেলে বড়, মেয়ে ছোট। কি নাম তোমার? ধরে বলো। আচ্ছা, তোমার নাম? সামিয়া। সামিয়া। তো স্যার কিভাবে কি সমাধান কিছু তো বুঝতেছি না। এটা দুঃখজনক বিষয়। তো এটা আমি আশা করি যে ল্যাবের কর্তৃপক্ষ যেমন উনি দেখেন, এর আগেও তুমি এটা বলেছিলা ল্যাবের কর্তৃপক্ষ যেন এর ব্যবস্থা নেই, কিন্তু তারা ন্যূনতম মানবতা দেখায় নাই। স্যার, এটা তো উচিত ছিল, মামলা তাদেরই মীমাংসা করার জন্য আগে আসা উচিত ছিল। উচিত ছিল। একটা বড় প্রতিষ্ঠান, এই যে আমরা ভিডিও করছি, অসম্মান হচ্ছে ওই প্রতিষ্ঠানের। অনেক মানুষ চাকরি করে, কর্মসংস্থান আছে সেখানে। তারা একটা ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল সমাধানের জন্য আগ্রহী হওয়া উচিত ছিল স্যার তাদের। আর সেটাই, তার স্ত্রী আছে, আর মোটামুটি শিক্ষিত মনে হয়, লেখাপড়া কিছু জানে, বুদ্ধি, বাচ্চা আছে, তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। যে মেজর জেনারেল হারুন রশিদ সাহেব, উনি একটা আর্মি চাকরি করতেন, তো উনি তো উচিত ছিল এটা খোঁজখবর নেওয়া। আসলে আমরা জানি না মানুষ মানবতা কোথায় যেন হারিয়ে গেছে বর্তমানে। এই যে ভদ্রলোক যে ঘরটা দেখলাম এসা, এই নোংরা ঘরে এসা, এটা কেমন ছোট ছোট ঘর কষ্ট করে থাকতেছে। সে 7 লক্ষ টাকা ডাক্তারকে দিয়েছে, আর 40 লক্ষ টাকা খরচ দিয়ে এই পর্যন্ত না, আর এই পর্যন্ত 40 লক্ষ টাকা তার পিছনে ব্যয় করছে। আচ্ছা, একটু বলি এই চিকিৎসার বিষয়ে। উনি আগে যেভাবে বলছিল সেই কথাগুলো একটু স্মরণ করি। উনি ল্যাব এইডে চিকিৎসা নিতে গিয়েছিল, সেখানে তাকে মেজর জেনারেল হারুন, না HR হারুন, মেজর জেনারেল হারুন রশিদ। আচ্ছা মেজর জেনারেল HR হারুন, কোথায় স্যার এটার নাম? আচ্ছা মেজর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাব এইড কর্তৃপক্ষ, ল্যাব এইড স্পেশাল মেজর জেনারেল HR হারুন। আমি ঠিকই বলেছি। HR হারুন সাহেব ওনাকে সন্তান ডেকে অপারেশন করার জন্য 7.5 লক্ষ টাকা চুক্তি করে, বা 7 লক্ষ টাকা চুক্তি করে। সেই টাকা নিয়ে ওনার যে যে অপারেশন করার কথা ছিল সেগুলো না করে, মানে যেভাবে অপারেশন সেভাবে না করে ভুল অপারেশন করে ওনার কিডনিটা প্রায় ড্যামেজ হয়ে যায় এবং অনবরত রক্ত বের হচ্ছে। উনি বিভিন্ন সময় ফোন দিয়ে প্রতিকার চেয়েছে, বলছে আমার শরীরের অবস্থা খারাপ। সেই চিকিৎসক কোনো ফোন ধরেন নাই এবং বলে ঢাকার বাহিরে আছে। পরবর্তীতে একদিন যখন ঢাকার বাহিরে বলেছে, সেদিন তারা হাসপাতালে গিয়ে দেখে সেই লোকটা, ভদ্রলোক, সেখানেই অবস্থান করছিল। তো উনি এইভাবে মিথ্যাচারিত করেছে বিভিন্ন সময়। পরবর্তীতে ওনাকে আবার বিভিন্ন ওষুধ লিখে দিয়েছে। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে তার সাথে ধস্তাধস্তিও হয় এবং কাগজগুলো রেখে দিয়ে সে বলে যে তোমার কোনো আমি অপারেশন করি নাই, তোমার চিকিৎসা আমি করি নাই, কোনো প্রমাণ আছে? কাগজগুলো রেখে দিয়ে সেভাবে বলেছে। তো এই কথাগুলো আমরা তার মুখ থেকে শুনেছি এবং আমরা সত্য মিথ্যা এগুলো তো আদালতের একটা বিচারের বিষয় আছে, প্রমাণের বিষয় আছে, কিন্তু আমরা সেই পর্যায়ে এখনও যেতেই পারলাম না। প্রায় 6 মাস হয়ে গেল না স্যার? 6 মাস হলে আমরা মামলা করেছি, প্রায় 5 মাস হয়ে গেল মামলা, হ্যাঁ, অর্ধ বছরের কাছাকাছি। কোনো এখনও আদালত চলছে আল্লাহর নামে, হ্যাঁ, আসে যায়, খাই, ঘুমাই। তো এই হলো বিষয়। আমরা কিভাবে, তো আমি বলবো যে আদালতে এরকম দীর্ঘ সময় লাগে, এটা সত্য কথা, কিন্তু ল্যাব এইড কর্তৃপক্ষের উচিত ছিল যে এই রুগীটাকে সমস্ত চিকিৎসার বহন করা, পাশাপাশি সে তার পরিবার নিয়ে যদি বেঁচে থাকতে পারে, একটা আপনার হলো কোনো ব্যবসা কাজের ব্যবস্থা করে দেওয়া, এগুলো একটা আপনার হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে তাদের করা উচিত ছিল। সে জায়গা থেকে তাদের ভূমিকা আসলেই অনেক মানে নিন্দনীয় এবং ল্যাব এইডের আরও বেশ কিছু মানে ত্রুটিও ইতিপূর্বে বের হয়েছে আমরা জানি। তো এইভাবে একটা হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল কীভাবে চলে, এটা আমার কাছে আসলে আশ্চর্য লাগছে যে তারা ব্যবসা করবে কিভাবে। তো এই জায়গা থেকে ল্যাব এইডকে আমি একটা সতর্ক করতে চাই। অনেস্টলি আমরা তো আদালতে এটা নিয়ে লড়াই করছি, তো আদালতে লড়াই চলবে, কিন্তু এই আদালতের লড়াই চলার পথে যদি এই লোকটার ক্ষতি হয়ে যায় কোনো, হ্যাঁ, সে প্রতিকার পাওয়ার আগে যদি মারা যায়, তাহলে ল্যাব এইডকে আমরা খুব মানে ভালো সুবিধাজনক জায়গায় রাখবো না। আমরা অনেস্টলি বলতেছি, এটা যদি বলেন যে হুমকি প্রদান, আমরা হুমকি প্রদানের মতো করেই বলছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো অবশ্যই, তার শাস্তিযোগ্য ব্যবস্থার জন্য আমরা লড়াই করব। পাশাপাশি সামাজিকভাবে এই যে একটা মানুষের বিপদে তারা আসলো না, এগিয়ে আসলো না, তাদের গাফিলতির বিষয়ে তারা এগিয়ে আসলো না,
হ্যাঁ, তো তাদেরকে সামাজিকভাবে কিভাবে সমাজের কাছে মুখোশ উন্মোচন করতে হয়, আরও ভয়ঙ্করভাবে তুলে ধরতে হয় এবং সমাজের মানুষগুলোকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। তো এই আর কি মোটামুটি। আর আরেকটা বিষয়, এর আগে তাদের একটা ফিনান্সিয়াল ইস্যু ছিল। ফিনান্সিয়াল ইস্যুটা হলো যে আমার ফেসবুক পেজ থেকেই তার পরিবারের নাম্বার দেওয়া ছিল যে কেউ যদি সাপোর্ট দিতে চান সেই বিষয়ে যোগাযোগ করার জন্য। তো মানে আমরা তো আইনি লড়াই বিষয়ে কাজ করছি, আমিও ব্যক্তিগতভাবে এত আমার ইনকাম নাই যে ওনাদেরকে সাপোর্ট দিব। তো কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি এই পরিবারের পাশে দাঁড়ায় সাপোর্ট করতে চান তাহলে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। মানে এরকম না যে অনলাইনে চাইলো আর হুড়মুড় করে সবাই বিকাশে দিয়ে দিল, এমনটা আমরা চাই না আসলে। ঠিক আছে, আমরা চাই ওনাদের অ্যাড্রেস আপনারা নেন, ওনাদের নাম্বার নেন, আসি দেখেন, কথা বলেন কী অবস্থায় আছে রুগীটা। হ্যাঁ, এইভাবেই সাপোর্ট দেওয়া উচিত। তো এইটা হলো টিএনটি কলোনি এবং টিএনটি বড় মসজিদের পাশেই একটা বস্তিতে এই বাসাটা। হ্যাঁ, এখানে এসে আপনারা যদি ফোন দেন পরিবারের কাছে তাহলে পরিবার থেকে যোগাযোগ করবে। আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 017-950-55865। এটা হচ্ছে 017-950-55865। আচ্ছা, এটা তাদের মোবাইল নাম্বার। আমি তাদের বিকাশ নাম্বার, রকেট নগদ এগুলো আমি দিচ্ছি না। আমি চাই যে যারা সহযোগিতা করতে চান তারা এসে তাকে দেখেন। ঠিক আছে, দেখেন এবং দেখে কথা বলেন। এটা মহাখালীর পাশেই, মহাখালী ওয়্যারলেসের পাশেই টিএনটি বড় মসজিদের এখানে। হ্যাঁ, আপনাদেরকে আবেদন জানাই আপনারা একটু খোঁজ নেবেন এই পরিবারটার, এবং খোঁজ নিয়ে যদি মনে করেন সাপোর্ট দেওয়া দরকার তাহলে একটু সাপোর্ট দেবেন। স্যার, ভালো কিছু শোনান, তার বিষয়ে শুনতে চাই। ভালো, অনেক খারাপ শুনতে চাই না। হাইকোর্ট তো ঐতিহাসিক রায় অনেক সময় দিয়েছে, যেমন জিহাদ যে ওই যে ডাস্টবিনে মারা গেল, হ্যাঁ, তো অনেক হাইকোর্ট দিয়েছে, আমরা উপকার পাইছি। তা আমি মনে করি এটাও একটা আদালত যদি সুদৃষ্টি দেয়, মনে হয় এটা ভালো একটা, আমরা তাদের বিরুদ্ধে একটা অর্থ দিতে পারবো আদালতের মাধ্যমে, যে আদালত সেটা আমাদের পক্ষে রায় দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না? আচ্ছা, ল্যাবেটেড তো আমাদেরকে প্রতিবন্ধীর মতো বানিয়ে ফেলছে, এরকম তো ছিলাম না ভাই। আমি অনেক ভালোই ছিলাম যখন সুস্থ ছিল। বসুন্ধরা সিটিতে যখন কাজ করতো তখন আমি অনেক ভালোই ছিলাম, এরকম পাগলের মতো ছিলাম না। ওনারা আজকে আমাদেরকে প্রতিবন্ধীর মতো বানিয়ে রাখছে, আমার বাচ্চা দুইটার জীবনটা নষ্ট করে ফেলতেছে। লেবেটে যদি আমাকে কিছু না করে তাইলে বলেন আমাদেরকে বিষ দিতে, যে আমরা চারজন একসাথে খেয়ে মরে যাই। আমাদের এরকম বাচ্চার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমরা এটা কেমন বাচ্চা বাঁচতেছি যে তার কোনো বাবা মা নাই, আমরা জানি না কেমন বাচ্চা এটা। এরকম ভাবে বাঁচি নাই কখনো। এই যে এই জীবনটা আমরা যে করতেছি এর মধ্যে কষ্টের কিছু নাই। আর সারা রাত দিন 24 ঘন্টা চিল্লিয়ে ঘুম নাই, ব্যথায় অস্থিরতা। আপনাদের এই একটাই ঘর? জি, ও, এখানে আপনারা আমরা তো একটাই চালাইতে আমার কষ্ট, আমি আরেকটা কিভাবে নিব? বাচ্চারা কোথায় ঘুমায়? এখানেই ঘুমায়। আচ্ছা, এই ঘরটা সব মিলে 150 স্কোয়ার ফিট হবে হয়তো বা 150 স্কোয়ার ফিট হবে। ঠিক আছে, তো যাই হোক, শুধু বলবো যে যাদের এই বিষয়ে একটু দয়া হয় তারা একটু এখানে আসবেন। আমাদের আশা এই উদ্দেশ্য, রুগীকে দেখে গেলাম, তারপরে আইনি বিষয়ে কতটুকু অগ্রগতি সেটাও জানাই গেলাম পরিবারের কাছে, এবং আপনাদেরকেও জানাই গেলাম। যদি আপনারা দায়িত্বের জায়গা থেকে আগায় আসেন তাহলে আমার মনে হয় তাদের বাঁচার অবস্থা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।